আচ্ছা, আমরা আজকে কন্টিনিউ করি কালকের ক্লাসের রেসপেক্টে। আচ্ছা, আমরা আজকে যেটা দেখব বেসিক্যালি সেটা হচ্ছে ওই ক্লাসিফিকেশনটা নিয়েই আমরা স্টার্ট করব। যে ক্লাসিফিকেশনটা নিয়ে আমরা এগোচ্ছি, সেই ক্লাসিফিকেশনটা ওয়াইজ এগিয়ে আজ থেকে আমরা দেখা শুরু করব এমন ইলেকট্রোকেমিক্যাল সেলগুলো বিভিন্ন সাব ক্যাটাগরিতে, যে ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোতে ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স বা সোজা কথায় মাসের ডিরেক্ট ট্রান্সফার ঘটছে, সেই রকম জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল যেখানে এই ধরনের ট্রান্সফারেন্স বা ট্রান্সপোর্ট অফ ম্যাটার ঘটছে, সেই ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোর জন্য আমাদের কতগুলো স্পেশাল কথা একটু মাথায় রাখতে হয়। কি স্পেশাল কথা? প্রথম আমাদের যে জিনিসটা একটু মনে রাখতে হয় সেটা হচ্ছে এরকম, যে এই ধরনের ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোর মধ্যে যেহেতু সেলের এক পাশ থেকে আরেক পাশে ডিরেক্টলি ট্রান্সফার অফ মাস হতে পারে, সেই জন্যে যে আয়নগুলো ট্রান্সপোর্টেড হচ্ছে বা যে আয়নগুলো ট্রান্সফার্ড হচ্ছে, সেই আয়নগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে ট্রান্সপোর্ট নাম্বার আছে, অর্থাৎ ফ্র্যাকশন অফ দ্য টোটাল কারেন্ট ক্যারিড বাই দিজ আয়নস কতটা, এই ফ্র্যাকশনের কথাটা আমাদের একটু মনে রাখতে হয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যে জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করি এই জায়গাগুলোতে, সেটা হচ্ছে এরকম, যে এই ধরনের ট্রান্সফার কিভাবে হচ্ছে, সেই জায়গাগুলো আমি বলছি একটু পরেই একটা একটা করে। তাহলে এই দুটো জিনিসকে মাথায় রেখে আমরা এই ক্লাসিফিকেশনটা থেকে স্টার্ট করব, এবং আজকের ক্লাসটাতে আমরা কেমিক্যাল সেলস উইথ ট্রান্সফারেন্স এটাকে দেখার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের পড়ার বিষয়বস্তু হচ্ছে কেমিক্যাল সেলস উইথ ট্রান্সফারেন্স। ঠিক আছে? তাহলে এই ধরনের যে কোনো কেমিক্যাল সেলের কথা যদি আমরা ভাবি, তাহলে এরকম কেমিক্যাল সেল অ্যাকচুয়ালি প্রচুর, খুব কমন এরকম জিনিসগুলো। এই ধরনের কেমিক্যাল সেল আমরা বিভিন্ন সময় দেখে এসেছি, এবং আমরা এটাও দেখে এসেছি যে এই ধরনের কেমিক্যাল সেলের ক্ষেত্রে আমরা যেখানে একটা সল্ট ব্রিজের মতন একটা জিনিস ব্যবহার করি, সেই সল্ট ব্রিজটা বেসিক্যালি এক ধরনের লিকুইড জাংশন তৈরি করতে সাহায্য করে। এরকম কেমিক্যাল সেলের নানান ধরনের উদাহরণ দেওয়া যেতে পারে। আমি কয়েকটা স্পেসিফিক উদাহরণ এখানে দিচ্ছি। একটা খুব কমন উদাহরণ এরকম ধরনের কেমিক্যাল সেলের হচ্ছে এরকম, যেখানে লক্ষ্য করো অ্যানোডের সাইডটাতে একটা জিঙ্ক ইলেকট্রোড আছে, যে জিঙ্ক ইলেকট্রোডটা ডিপ করা আছে একটা জিঙ্ক 2+ সলিউশনে, যার অ্যাক্টিভিটি বলো কনসেন্ট্রেশন বলো আমাদের মনে করো জানা, এবং ডান দিকে ক্যাথোড সাইডটা একটা ক্যাডমিয়াম ইলেকট্রোড দিয়ে তৈরি, একটা সলিড ক্যাডমিয়ামের একটা পাথ, সেটাকে ডিপ করা আছে একটা ক্যাডমিয়াম ক্লোরাইড টাইপের কোনো একটা ক্যাডমিয়াম 2+ সলিউশনে, যার অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশনও আমাদের জানা। এখন এই দুটো যে হাফ সেল, মানে এই যে দুটো ইলেকট্রোড, এরকম হতেই পারে যে এই দুটো ইলেকট্রোডকে আমরা দুটো আলাদা আলাদা বিকারে মনে করো রেখেছি, নিজের নিজের ইলেকট্রোলাইট সলিউশন সমেত। ইলেকট্রোড দুটোকে তার দিয়ে এক্সটার্নালি একটা তোমার খুব সেন্সিটিভ একটা গ্যালভানোমিটারের সাহায্যে জুড়ে দিয়েছি, যে কারেন্ট ফ্লো করছে কিনা সেটা চেক করবার জন্য। এখন লক্ষ্য করো, এই এন্টায়ার সার্কিটটাকে কমপ্লিট করতে গেলে এই দুটো সলিউশনের মধ্যেও একটা কন্ট্যাক্ট থাকা দরকার, যে কন্ট্যাক্ট আমরা এতদিন ধরে বলে এসেছি যে কন্ট্যাক্টটা আমরা এস্টাবলিশ করেছি বাই পুটিং এ সল্ট ব্রিজ ইন বিটুইন। এই দুটো বিকারের মধ্যে একটা উল্টে রাখা ইউ এর মতন দেখতে টিউব, সেই টিউবের মধ্যে কিছু জিনিস ভরা টরা আছে, আমি বলবো সব পরে। সেই রকম একটা ব্রিজ, যেটা নাকি একটা ক্যারিয়ার অফ চার্জ হিসেবে ক্যারি করছে, মানে কাজ করছে, এবং সেই রকম একটা ক্যারিয়ার অফ চার্জ, তাকে আমরা সল্ট ব্রিজ বলি। তার মানে এই সল্ট ব্রিজটা এসেন্সিয়ালি এই দুটো সলিউশনের মধ্যে, দুটো আলাদা আলাদা দুটো পৃথক বিকারে রাখা সলিউশনের মধ্যে কন্ট্যাক্টটাকে এস্টাবলিশ করছে। তাহলে দিস ক্যান বি এ ভেরি সিম্পল লুকিং একটা কেমিক্যাল সেল, যেখানে থ্রু দিস সল্ট ব্রিজ ট্রান্সপোর্ট ক্যান টেক প্লেস, ট্রান্সফারেন্স ক্যান টেক প্লেস। ওকে, তাহলে এইটাকে আমি কেন কেমিক্যাল সেল বলছি? বিকজ লক্ষ্য করে দেখো, এইরকম ধরনের যে কোনো সেল যার ইএমএফ আমরা বিভিন্ন সময় বারবার ক্যালকুলেট করে এসেছি, তার করসপন্ডিং সেল রিয়াকশনও লিখেছি। তার মানে এরকম ধরনের যে কোনো সেলের সাথে অ্যাসোসিয়েটেড যে ইএমএফ, সেই ইএমএফটা এসেন্সিয়ালি ইজ এ কনসিকুয়েন্স অফ এ পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন, রাদার একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। একটা রেডক্স প্রসেসের জন্য এই ইএমএফটা হচ্ছে।
শুধুমাত্র কালকে দেখা কনসেন্ট্রেশনের ডিফারেন্সের জন্য ইএমএফটা নয়, একটা প্রপার কেমিক্যাল রিয়াকশনের জন্য ইএমএফ। কিরকম রিয়াকশন? না জিঙ্ক সেটা অক্সিডাইজ করছে অন ওয়ান সাইড, এবং ক্যাডমিয়াম সেটা রিডিউসড হচ্ছে অন দ্য আদার সাইড, এবং দ্য ওভারঅল রিয়াকশন ইজ দিস রেডক্স প্রসেস, তার জন্য ইএমএফ। আরেকটা সিম্পল উদাহরণ নেওয়া যাক, যেখানে একটা ক্যালোমেল ইলেকট্রোড আছে, সেই ক্যালোমেল ইলেকট্রোডটা লক্ষ্য করে দেখো এমনভাবে রাখা যে ক্যালোমেল ইলেকট্রোডটার সাথে আমার যে ইলেকট্রোলাইটটা কন্ট্যাক্টে, সেই ইলেকট্রোলাইটটা হচ্ছে কেসিএল। অবভিয়াসলি ক্যালোমেল ইলেকট্রোড ইজ রিভার্সিবল উইথ রেসপেক্ট টু দ্য ক্লোরাইড আয়ন। তাহলে ন্যাচারালি ক্যালোমেল ইলেকট্রোডটা আমার এখানে সিএল মাইনাসের সাথে রিভার্সিবল, তার কনসেন্ট্রেশন আমার জানা আছে। সো দিস পার্টিকুলার ক্যালোমেল ইলেকট্রোড হিয়ার অ্যাক্টস অ্যাজ দ্য অ্যানোড, এটা অ্যানোডের কাজ করছে। ডান দিকে আমার যেটা ক্যাথোড, সেখানে একটা কপার 2+ সলিউশন আছে, ধরে নেওয়া যাক একটা কপার সালফেটের মতন কোনো জিনিসের সলিউশন আছে, তার সাথে একটা কপার আছে, কপার মেটালের একটা পাত। ঠিক একই রকমভাবে এখানে এই দুটো সলিউশনের মধ্যেও ধরে নেওয়া যেতে পারে যে আমি একটা এরকম সল্ট ব্রিজ দিয়ে কানেক্টিভিটিটাকে এস্টাবলিশ করেছি, সো দ্যাট পুরো সার্কিটটা কমপ্লিট হয়েছে। তার মানে এখানেও একটা এরকম লিকুইড জাংশন তৈরি হয়েছে ভায়া দিস সল্ট ব্রিজ, হুইচ কমপ্লিটস দ্য এন্টায়ার সার্কিট। তাহলে এরকম একটা ঘটনা যেখানে ঘটছে, তাহলে এইরকম ধরনের একটা পার্টিকুলার কেস, দিস ইজ অলসো আ কেমিক্যাল সেল উইথ ট্রান্সপারেন্স। এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি একটার পর একটা। প্রত্যেকটার ক্ষেত্রেই একটা জিনিস কমন, সেই জিনিসটা হচ্ছে, যে জিনিসটা কমন সেই জিনিসটা হলো যে এরকম ধরনের সেলগুলোতে আমার হাফ সেলগুলোর মধ্যে একটা কন্ট্যাক্ট এস্টাবলিশড হচ্ছে। সেই কন্ট্যাক্টটা এস্টাবলিশড কিভাবে হচ্ছে? এখনো অবধি আমরা একটাই পদ্ধতি দেখেছি, বাই ইউজিং এ সল্ট ব্রিজ। সল্ট ব্রিজের মেকানিজম আমি বলিনি, কিন্তু সল্ট ব্রিজ দিয়ে কন্ট্যাক্ট এস্টাবলিশড হচ্ছে, এইটুকু আমি জাস্ট বলেছি। এছাড়াও কন্ট্যাক্ট এস্টাবলিশ করার রাস্তা আছে, আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে এরকম নানান রকম উদাহরণ যদি দিই, কোনো অসুবিধা নেই, সেই প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রেই আমি একই কথা বলবো। এবং লক্ষ্য করো এখানে বিভিন্ন ধরনের আমি ইলেকট্রোড ব্যবহার করছি কিন্তু এই উদাহরণগুলোর ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে দেখো মেটাল মেটাল আয়ন ইলেকট্রোড, দ্বিতীয় ক্ষেত্রে দেখো মেটাল ইনসলিউবল সল্ট এবং একটা কমন ইলেকট্রোলাইটেড ইলেকট্রোড, তৃতীয় ক্ষেত্রে দেখো এখানে আবার মেটাল মেটাল আয়ন ইলেকট্রোড, চতুর্থ ক্ষেত্রে দেখো এখানে একই মেটালের দুটো অক্সিডেশন স্টেট ইউজ করা হচ্ছে, মানে রিডাকশন অক্সিডেশন ইলেকট্রোড, দুপাশেই তাই। এক পাশে SN3+, SN4+, এক পাশে সিরিয়াম 3+, সিরিয়াম 4+। এটা ভুল করেছি, SN2+ হবে, 3+ না, আমি ঠিক করে দেবো এটা। ঠিক আছে, মানে স্ট্যানাস্ট্যানিক আর সেরাস আর সেরিক। তাহলে এই ধরনের নানান রকম সেলের কথা আমরা ভাবতে পারি। তাহলে এইরকম ধরনের সেলগুলো প্রত্যেকটাই কিন্তু একটা কমন ফিচার এরা মেনে চলছে। সেই কমন ফিচারটা কি না, in between the half cells there is a contact, and this contact has been established by means of a salt bridge. তাহলে এই সল্ট ব্রিজের রোলটা কি, এই সল্ট ব্রিজটা কন্ট্যাক্টটা এস্টাবলিশ করছে কিভাবে, তাহলে এটা একটু ভাবা যায়। তাহলে সিচুয়েশনটা কিরকম একটু দেখা যায়। এইরকম ধরনের সেলগুলোকে নিয়ে আমরা যখন কাজ করি, এরকম ধরনের সেলের যেটা টোটাল মেজার্ড ইএমএফ, মানে ওর ইলেকট্রোমোটিভ ফোর্সের যে টোটাল মেজার্ড ভ্যালু, সেই টোটাল মেজার্ড ভ্যালুগুলো অবভিয়াসলি দুটো হাফ সেলের ইএমএফ বা হাফ সেলের যে পোটেনশিয়াল, যাদেরকে আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বলি, তাদের যোগফল হিসেবে আসে। একদম ঠিক। কিন্তু এই এই ধরনের সেলগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিসের প্রয়োজনীয়তা আছে, এই ইএমএফ এর কনসিডারেশন করার সময় আরেকটা জিনিসের প্রয়োজনীয়তা আছে। সেটা কি? যদি এরকম সিচুয়েশন হয় যেখানে এই ইলেকট্রোলাইটগুলোর মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, সেই রকম কন্ট্যাক্টলেস সিচুয়েশনে এরকম ধরনের সেলগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এই কথাটা বলে দিতে পারি যে হ্যাঁ, ইএমএফটা আমি পাবো অফ দ্য এন্টায়ার সেল বাই অ্যাডিং দ্য ইলেকট্রোড পোটেনশিয়ালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য টু ইলেকট্রোডস। কিন্তু যেই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট এস্টাবলিশড হলো, এই মুহূর্তে তখনই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যেই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট এস্টাবলিশড হলো, সাম কন্ট্যাক্ট বাই মিনস অফ সে সল্ট ব্রিজ, সেই কন্ট্যাক্ট এস্টাবলিশড হলে কিন্তু দুপাশের লিকুইডের মধ্যে একটা আদান প্রদানের সম্ভাবনা আছে। কার আদান প্রদান? আয়নের। এবং এই আয়নের আদান প্রদানের রেট, আয়নের এক্সচেঞ্জের রেট যদি সেম না হয়, মানে যে হারে এক পাশ থেকে আরেক পাশে ক্যাটায়ন যাচ্ছে এবং যে হারে
আরেক দিক থেকে উল্টো দিকে অ্যানায়ন আসছে, এই দুটোর মধ্যে যদি রেট সমান না হয়, তাহলে অবভিয়াসলি কোনো এক পাশে পজিটিভ চার্জ বেড়ে উঠবে, কোনো আরেক পাশে নেগেটিভ চার্জ বেড়ে উঠবে। ন্যাচারালি দেয়ার উইল বি এ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস জাংশন। এই যে অ্যাক্রস দিস জাংশন যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই রকম অ্যাক্রস দিস জাংশন পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা এক কথায় বলে থাকি লিকুইড জাংশন পোটেনশিয়াল। তার মানে লিকুইড জাংশন পোটেনশিয়াল এসেনশিয়ালি রিপ্রেজেন্টস এ পার্টিকুলার ফর্ম অফ দ্য ইএমএফ। ইএমএফ এর এমন একটা ফর্ম, যে ফর্মটা একমাত্র তখনই আসে যদি নাকি দেয়ার ইজ এ ডিরেক্ট অর ইনডিরেক্ট জাংশন অফ টু লিকুইডস। এখানে লিকুইডগুলোর মুশকিল হচ্ছে এরা অর্ডিনারি লিকুইড না। These are such liquids which contain quite a good number of ions. এমন লিকুইড এরা যাদের মধ্যে প্রচুর পরিমাণে আয়ন প্রেজেন্ট আছে। তার মানে each such liquid is a good carrier of charge. তাদের মধ্যে চার্জ প্রেজেন্ট আছে। এই ধরনের চার্জড লিকুইড যদি থাকে, তাদের মধ্যে যদি কন্ট্যাক্ট থাকে, এবং এই কন্ট্যাক্ট থাকার জন্য কোনো রকম ইমব্যালেন্স অফ চার্জ যদি দুপাশের লিকুইডের মধ্যে ঘটে, তাহলে অবভিয়াসলি দেয়ার উইল বি এ ডিফারেন্স অফ পোটেনশিয়াল অন দ্য টু সাইডস অফ দিস কন্ট্যাক্ট প্লেন। যে তল বরাবর, যে প্লেন বরাবর এই কন্ট্যাক্টটা ঘটছে, সেই কন্ট্যাক্ট প্লেনের দুটো সাইডের মধ্যে একটা ডিফারেন্স অফ পোটেনশিয়াল অ্যারাইজ করবে। এই ডিফারেন্স অফ পোটেনশিয়ালটাকে আমরা এক কথায় লিকুইড জাংশন পোটেনশিয়াল বলি। কোনো কোনো ক্ষেত্রে এটাকে অনেক সময় কন্ট্যাক্ট পোটেনশিয়ালও বলা হয়। তাহলে এই কন্ট্যাক্ট পোটেনশিয়ালই বলো, জাংশন পোটেনশিয়ালই বলো, তাহলে এটা আমার মেজার্ড ইএমএফটাকে হ্যাম্পার করতে পারে। অর্থাৎ কিনা আমি যেভাবে অর্ডিনারি ভাবে ইএমএফ মাপার কথা আমরা বলি, যে আমি দুটো হাফ সেলের ইলেকট্রোড পোটেনশিয়াল মেপে ফেললে সেই ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো সঠিক সাইন টাইম নিয়ে থাকলে তাদেরকে যদি আমি জুড়ে দিই, তাহলে আমি করসপন্ডিং ইএমএফ এর ভ্যালুটা পেয়ে যাব ওভারঅল সেলে। মধ্যিখানে যদি এরকম জাংশন পোটেনশিয়াল বা কন্ট্যাক্ট পোটেনশিয়াল বলে কেউ ঢুকে পড়ে, তাহলে সেই ওভারঅল সেলের ইএমএফ এর মধ্যে ওই দুটো হাফ সেল পোটেনশিয়াল ছাড়াও একটা তৃতীয় কম্পোনেন্ট ঢুকে পড়েছে, যাকে আমরা এই লিকুইড জাংশন পোটেনশিয়াল বা কন্ট্যাক্ট পোটেনশিয়াল বলছি, যাকে ডিরেক্টলি এক্সপেরিমেন্টালি মাপার কিন্তু কোনো সহজ রাস্তা নেই। এইটা হচ্ছে সমস্যা। তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়ালের সমস্যার জায়গাটার সূত্রপাতটা এইখানে। যদি এরকম হয়, যদি ইলেকট্রোলাইটের মধ্যে কোনো কন্ট্যাক্ট না থাকে, তাহলে তো খুব ভালো। বা যদি এরকম হয় যে ইলেকট্রোলাইট দুটোর মধ্যে কন্ট্যাক্ট আছে, কিন্তু কোনো এক কারণে লিকুইড জাংশন পোটেনশিয়াল, যাকে আমরা এপসাইলন জে দিয়ে বলছি, সেটা জিরো হয়ে গেছে, তাহলে তো খুবই ভালো। সিচুয়েশনটা মনে করা যাক এরকম। তাহলে আমি প্রথম সেলটার কথাই ভাবি। কিরকম? এমন একটা সেল যেখানে একটা জিঙ্কের ইলেকট্রোড ডিপ করা আছে একটা জিঙ্ক 2+ সলিউশনে, আরেক দিকে আরেকটা বিকারে একটা কপারের ইলেকট্রোড ডিপ করা আছে একটা কপার 2+ সলিউশন। তাহলে দিস ইজ মাই অ্যানোড, দিস ইজ মাই ক্যাথোড। তাহলে এইখানে আমার জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, এখানে আমার কপার 2+ থেকে কপার হচ্ছে। তাহলে এখানে অক্সিডেশন হচ্ছে, এখানে রিডাকশন হচ্ছে। তাহলে থ্রু দিস এক্সটার্নাল সার্কিট ইলেকট্রন, এখানে ইলেকট্রনের এক্সেস, তাহলে ন্যাচারালি থ্রু দিস এক্সটার্নাল সার্কিট ইলেকট্রন ফ্লোজ ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য সেল। ঠিক আছে? এইবার আমি করেছি কি, এই দুটো বিকারকে আমি জুড়ে দিয়েছি, এদের মধ্যে একটা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট এস্টাবলিশ করার চেষ্টা করেছি বাই মিনস অফ এ সল্ট ব্রিজ। হোয়াট ডাজ দিস সল্ট ব্রিজ কন্টেইন? আমি একটু একটু বলেছি আগে, এই সল্ট ব্রিজ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ক্যারি করে। তার ভেতরে কি থাকে? এই সল্ট ব্রিজটা বেসিক্যালি একটা টিউবের মতন দেখতে জিনিস, ভেতরটা ফাঁকা থাকে ইনিশিয়ালি টিউবটা। সেই টিউবের মধ্যে একটা জেলির মতন একটা সাবস্টেন্স গরম অবস্থায় ভরা হয়। কেন গরম অবস্থায়? কারণ গরম অবস্থায় ওটা পিওরলি লিকুইডের মতন থাকে, একদম জলের মতন স্বচ্ছ। কার জেলি? এটাকে বলা হয় আগারের জেলি। আগার এক ধরনের বেসিক্যালি সোজা কথায় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে একটা সুগার মলিকিউল হুইচ ইজ পলিমারিক ইন নেচার। যেমন আমরা গ্লুকোজ পড়ি, ফ্রুক্টোজ পড়ি, সুক্রোজ পড়ি, দিস আর অল সুগার মলিকিউলস হুইচ আর এসেন্সিয়ালি মোনোমার্স। একটাই এরকম সুগার ইউনিট আছে। এবার আমি যদি এরকম বেশ কয়েকটা ভাবো মনে মনে, যে এরকম বেশ কয়েকটা পাশাপাশি পাশাপাশি এরকম মোনোমারিক সুগার ইউনিট পরপর পরপর বসিয়ে যদি একটা লম্বা একটা চেইন, পলিমারের চেইন একটা তৈরি করি,
সেই রকম মলিকিউলগুলোকে আমরা এক কথায় বলে থাকি অ্যাজ পলিস্যাকারাইডস। আমাদের বিভিন্ন ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড থাকে। সবচেয়ে কমন পলিস্যাকারাইড যেটা যেটা আমাদের আমাদের কমন খাদ্যের মধ্যে দিয়ে সবসময় আমাদের শরীরে যায়, সেটা হচ্ছে ভাত, আলু, এই জিনিসগুলোর সাথে যেটা স্টার্চ, যেটা আমরা খাই। স্টার্চ ইজ এসেনশিয়ালি পলিস্যাকারাইড। এই আগার আগারও এক ধরনের পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাগারোস। এই অ্যাগারোস পলিস্যাকারাইডটা এটা খুব সুন্দর ক্রিস্টালাইজ করে এবং দেখতে একদম সাদা পাউডারের মতো, একটা একদম সুন্দর সাদা গুঁড়োর মতো হয়। এবং এটা তুমি যদি ঠান্ডা জলে গুলিয়ে দাও, ঠান্ডা জলে এটা গুলতে চায় না। কিন্তু যদি জলটাকে একটু গরম করে নেওয়া যায়, বিশেষ করে যদি জলটাকে একটু ফুটিয়ে নেওয়া যায়, ফুটন্ত জলে এটা অত্যন্ত ভালো সলিউবল। আমরা করি কি, এই আগার আগারের পাউডার কৌটোতে করে কিনতে পাওয়া যায়, আমাদের ল্যাবরেটরিতেও রাখা আছে। আমরা করি কি, এই আগার আগারের পাউডার নিই, সেটা নিয়ে ফুটন্ত জলে দিয়ে ওটাকে গুলে ফেলি। ফুটন্ত জলে ভালো গুলে যায়, একদম স্বচ্ছ জলের মতন টলটলে একটা পরিষ্কার সলিউশন তৈরি। আমরা করি কি, একটা লম্বা গ্লাস টিউব আগে নিই, টিউব লম্বা যেমন থাকে গ্লাস টিউব, কাঁচের নলগুলো যেমন হয়, সেরকম একটা গ্লাস টিউব নিয়ে প্রথমেই তাপ দিয়ে এটাকে আমরা দুপাশে এরকমভাবে বাঁকিয়ে দিই, 90 ডিগ্রি মোটামুটি অ্যাঙ্গেল রেখে। কোনো কোনো সময় একটু এদিক ওদিক হয়ে যায় নিজেদের হাতে তৈরি। এবার তারপরে করি কি, এই বাঁকানো হয়ে গেলে আমরা এই গরম আগার আগারের সলিউশনটা এই টিউবটার মধ্যে ভরে দিই। তাহলে যে কোনো টিউবটাকে সোজা করে নাও, ইউ এর মতন দেখতে করে, এক মুখ দিয়ে ঢেলে দাও, ওটা আস্তে 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 ভরে 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 আরেক মুখের দিকে পুরো চলে আসবে। যখন দেখলাম এটা ভরে গেল, তখন আমরা করি কি, এই টিউবটাকে, এই আগার আগার সলিউশন ভরা অবস্থায় এই টিউবটাকে রুম টেম্পারেচারে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। এই আগার আগার সলিউশনটা যত ঠান্ডা হয়, এই সলিউশনটার ভেতরে আস্তে আস্তে সলিউশনটা ঠান্ডা হতে থাকে এবং এটা ঘন হতে থাকে, এটা জেলির মতন তৈরি করে। ঠান্ডা হয়ে গিয়ে আলটিমেটলি ভেতরে এটা জমাট বেঁধে একটা জেলির মতো হয়ে যায়। এখন এই জিনিসটা, এটা একটা খুব সুন্দর ক্যারিয়ার হিসেবে কাজ করে। কেন করে? আমরা এই যে আগার আগারের সলিউশনটা যখন বানাই গরম অবস্থায়, ওর মধ্যে একটা ইলেকট্রোলাইট দিয়ে দিই। কিরকম ইলেকট্রোলাইট? এমন একটা ইলেকট্রোলাইট ওই গরম অবস্থায় সলিউশনটার মধ্যে মিশিয়ে দিই, যে ইলেকট্রোলাইটের ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের স্পিডগুলো যেন কাছাকাছি হয়। এরকম ইলেকট্রোলাইট পৃথিবীতে বেশ কয়েকটা আছে। একটা হচ্ছে কেসিএল, পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের আয়নিক ভেলোসিটি দেখো, ট্রান্সপোর্ট নাম্বারই দেখো, দেখবে প্রায় সেম। আরেকটা খুব কমন ইলেকট্রোলাইট হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। আমরা করি কি, এই ধরনের ইলেকট্রোলাইটগুলোকে ওই আগার আগার সলিউশনটা যখন গরম থাকে তার মধ্যে মিশিয়ে দিলে, এবার এটা ঠান্ডা যখন হলো, ওই ইলেকট্রোলাইটটা সমেত জেলির মতন হয়ে জমাট বাঁধলো। এইবার আমরা, এবার তাহলে ভেবে দেখো ভেতরে কি হয়েছে। আগার আগারের একটা জেলি আছে, যে জেলিটার মধ্যে প্রচুর ময়েশ্চার, প্রচুর জলীয় মানে ওয়াটার মলিকিউল প্রচুর আছে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে বেশ কিছু আয়ন আছে। কার আয়ন? ওই যে যে ডিজলভ ইলেকট্রোলাইটটা আছে। কোনো কোনো সময় কেসিএলও ডিজলভ করি, কোনো কোনো সময় অ্যামোনিয়াম নাইট্রেটও ডিজলভ করি। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি প্রেফার করি অ্যামোনিয়াম নাইট্রেট ডিজলভ করতে। কারণ অ্যামোনিয়াম নাইট্রেট সল্ট ব্রিজ অনেক ইউনিভার্সাল হয়। কেন নয় পরে বলবো, যখন এক্সপেরিমেন্টগুলো আলোচনা করবো তখন বলবো কেন অ্যামোনিয়াম নাইট্রেট সল্ট ব্রিজ ইউনিভার্সাল হয়। তাহলে এরকমভাবে আমরা সল্ট ব্রিজটাকে তৈরি করে, সল্ট ব্রিজটাকে দুটো এরকম বিকারের মধ্যিখানে এরকম করে বসিয়ে দিই। দেখো এটা যেন মনে হবে যেন বিকারের ওপর ঝুলে আছে জিনিসটা। এবার হয় কি, দেখো এই যে ব্রিজটা, এটা যেমন আমি এখানে এক্সাম্পলটা, এখানে কেসিএল সল্ট ব্রিজের এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এখানে লক্ষ্য করো যেটা ঘটছে সেটা হচ্ছে, এই সল্ট ব্রিজ থেকে, সল্ট ব্রিজের মধ্যে যে ইলেকট্রোলাইট রাখা, সেই ইলেকট্রোলাইটে কি হয়েছে, সেই ইলেকট্রোলাইটের সুবিধা হচ্ছে যে সেই ইলেকট্রোলাইট এমন একটা ইলেকট্রোলাইট যার পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এইখানকার উদাহরণ হিসেবে বলছি, এদের দুজনের আয়নিক মোবিলিটিটা সেম, অলমোস্ট সেম, একদম হুবহু এক না। বা বা ভাবতে পারো এইভাবে যে পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ট্রান্সপোর্ট নাম্বারগুলো সেম। তার মানে ফ্র্যাকশন অফ দ্য টোটাল চার্জ ক্যারিড বাই পটাশিয়াম আয়ন ইন ওয়ান ডিরেকশন যা হবে, ফ্র্যাকশন অফ দ্য টোটাল চার্জ ক্যারিড বাই দ্য ক্লোরাইড আয়নস ইন দ্য অপোজিট ডিরেকশন একই হবে, কারণ ওদের তো ট্রান্সপোর্ট নাম্বার সেম। তার মানে এই সল্ট ব্রিজটা দিয়ে যখন এই দুটো সলিউশনের মধ্যে আমরা কন্ট্যাক্ট এস্টাবলিশ করে দেব, তখন
এই সল্ট ব্রিজটা থাকার জন্যে এই সলিউশনের সাথে এই সলিউশনের একটা এক্সচেঞ্জ হবে, চার্জের একটা এক্সচেঞ্জ হবে, অ্যান্ড দ্যাট এক্সচেঞ্জ উইল অকার অ্যাট দ্য সেম রেট। তার মানে কি হলো, এরকম একটা সুইটেবল সল্ট ব্রিজ দিয়ে জুড়ে দিলে এই দুটো সলিউশন একে অপরের কন্ট্যাক্টেও এলো, কিন্তু যেহেতু এরা সেম রেটে এদের চার্জের আদান প্রদান হচ্ছে বিকজ অফ দ্য ইলেকট্রোলাইট হুইচ হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট ওর ক্যাটায়নের আয়নিক ভেলোসিটি এবং অ্যানায়নের আয়নিক ভেলোসিটি, বা ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার এরা যেহেতু প্রায় সমান, তাহলে ন্যাচারালি এইরকম কোনো একটা সল্ট ব্রিজ দিয়ে দুটো সলিউশনকে কন্ট্যাক্টে নিয়ে আসলে কোনো কোনো জায়গাতে এক্সেস অফ পজিটিভ আয়ন বা কোনো জায়গাতে এক্সেস অফ নেগেটিভ আয়ন ঘটবে না। তার মানে কি হলো, দুটো সলিউশনকে কন্ট্যাক্টেও আনলাম, এই দুটো লিকুইডের মধ্যে কন্ট্যাক্টও এস্টাবলিশড হলো, কিন্তু তৎসত্ত্বেও লিকুইড জাংশন পোটেনশিয়ালটা জিরোই থাকলো। কারণ লিকুইড জাংশন পোটেনশিয়াল নন জিরো একমাত্র তখনই হতে পারে যদি নাকি কোনো দিকে কোনো একটা প্রকারের আয়নের এক্সেস হয়, আধিক্য হয়। তার মানে সেই জায়গায় ওই আয়নটা এক্সেস হলে কোনো একটা পার্টিকুলার চার্জ একদিকে বেড়ে গেলে ন্যাচারালি দেয়ার উইল বি এ ডিফারেন্স অফ পোটেনশিয়াল। সেই ডিফারেন্স অফ পোটেনশিয়ালটাকেই তো আমরা লিকুইড জাংশন পোটেনশিয়াল বলি। তাহলে প্রপার ঠিকঠাকভাবে তৈরি একটা সল্ট ব্রিজ ব্যবহার করলে এই লিকুইড জাংশন পোটেনশিয়ালের ঘটনাটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে এই ধরনের সল্ট ব্রিজের ইউজ আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিল, কি আমরা দুটো আলাদা আলাদা সলিউশনের মধ্যে কন্ট্যাক্ট কি করে এস্টাবলিশ করব তার একটা প্রপার রাস্তা আমাদেরকে শিখিয়ে দিল। এবং সল্ট ব্রিজের বেসিক কনস্ট্রাকশনের যে পদ্ধতিটার কথা বললাম, সল্ট ব্রিজের মধ্যে কোন ধরনের ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় তার কথাটা যখন বললাম, এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়ে দিল তার মানে যে সল্ট ব্রিজের রোলটা কি, সল্ট ব্রিজের সাথে অ্যাসোসিয়েটেড মেকানিজমটা কি। তার মানে এইরকম ধরনের সল্ট ব্রিজ ব্যবহার করলে, একটা প্রপারলি কনস্ট্রাক্টেড সল্ট ব্রিজ ব্যবহার করে আমরা দুটো আলাদা সলিউশনকে কন্ট্যাক্টেও আনতে পারছি, সাইমালটেনিয়াসলি লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকেও জিরো করতে পারছি, সো দ্যাট এইরকম ধরনের একটা সেলের সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফটাকে মাপতে আমাদের কোনো সন্দেহ প্রকাশ করতে হবে না। আমার যদি সল্ট ব্রিজটা সঠিক না হতো, আমার যদি সল্ট ব্রিজের কনস্ট্রাকশনে ঝামেলা থাকতো, আমি যদি এইটা মানে গ্যারান্টি না দিতে পারতাম যে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা জিরো হয়ে গেছে কিনা, এটা যদি আমি শিওর না হতে পারি, তাহলে আমরা কিন্তু এই সেলটার যখন ইএমএফ এপসাইলনকে মাপবো, তখন সেই এপসাইলনের মধ্যে এপসাইলন 1 মানে এই ইলেকট্রোডটার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল, এপসাইলন 2 মানে এই ইলেকট্রোডটার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল, এর সাথে আরেকটা তৃতীয় পোটেনশিয়ালও থেকে যেত, সেটা নন জিরো হতো না। সেটা কে? সেটা আমার ওই লিকুইড জাংশন পোটেনশিয়ালটা, যাকে আমি ইউনিফর্মলি এইরকম ধরনের সেলের ক্ষেত্রে কোনো রকমভাবেই মাপতে পারবো না। তার মানে আমি যখনই ইএমএফ এর ভ্যালুটা বার করতাম, সেই ইএমএফ এর ভ্যালুর মধ্যে মিশে থাকতো আমার লিকুইড জাংশন পোটেনশিয়ালের একটা কন্ট্রিবিউশন। সেই কন্ট্রিবিউশনটা আমরা চাই না। ওকে, এইটা সল্ট ব্রিজ ব্যবহার করে দুটো এরকম ইলেকট্রোডের সলিউশন রাখা সলিউশনের মধ্যে কন্ট্যাক্ট এস্টাবলিশ করার এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে যা দিয়েও আমরা ইচ্ছে করলে কন্ট্যাক্টে নিয়ে আসতে পারি দুটো এরকম সলিউশনকে। এই একই সিস্টেমের ক্ষেত্রেই ফর এক্সাম্পল মনে করো আমার কাছে সল্ট ব্রিজ নেই, অনেক সময় যেটা করা হয় এই ধরনের দুটো সলিউশনকে পৃথক করা হয় বাই মিনস অফ এ মেমব্রেন, একটা পোরাস মেমব্রেন দিয়ে পৃথক করা হয় লাইক দিস। হ্যাঁ, এখানে ডান দিক বাঁ দিকের কম্বিনেশনটা ভুলে যাও, এটা কিন্তু সেই অ্যানোডি আছে, এটা কিন্তু ক্যাথোডি আছে। আমি টেবিলের ওপর কিভাবে রেখেছি ইট ডাজন্ট ম্যাটার, আমি এটাকে যদি ডান দিকে রাখতাম এটাকে যদি বাঁ দিকে রাখতাম কিছু আসতে যেত না, কেননা যেখানে অক্সিডেশন হয় সেখানেই অক্সিডেশন হতো। ওকে, সেলটাকে আমি কি করে রিপ্রেজেন্ট করছি ডায়াগ্রামে সেটা ইম্পর্টেন্ট। এটা তো আমার টেবিল টপ এক্সপেরিমেন্টে আমি কি করছি, আমি বিকারটাকে ডাইনে বসিয়েছি না বায়ে বসিয়েছি কিছুটা আসে যায় না। এখানে লক্ষ্য করেছি কি, এই জিঙ্ক সালফেট বা এরকম কোনো একটা ইলেকট্রোলাইট নিয়েছি জিঙ্ক ইলেকট্রোডের সাথে, কপার সালফেটের মতন কোনো একটা ইলেকট্রোলাইট নিয়েছি কপার ইলেকট্রোডের সাথে, এদের দুজনকে মাঝখানে আমি আলাদা করে দিয়েছি, এদের দুজনকে একটার থেকে আরেকটাকে সেপারেট করে রেখেছি বাই মিনস অফ এ মেমব্রেন। এটা এমন একটা মেমব্রেন যে মেমব্রেনটা মনে করো আমার এই সালফেট আয়নের ট্রান্সপোর্টটাকে অ্যালাউ করে। ওকে,
তাহলে এইরকম একটা পোরাস মেমব্রেন যদি থাকে, কিরকম মেমব্রেন, হুইচ অ্যালাউজ দ্য ট্রান্সপোর্ট অফ সালফেট আয়নস অনলি, তাহলে ইট ইজ অ্যান আয়ন সিলেক্টিভ মেমব্রেন। এরকম মেমব্রেন পাওয়া যায়, এরকম মেমব্রেন তৈরি করা সম্ভব, আয়ন সিলেক্টিভ মেমব্রেন। এই মেমব্রেনগুলোরও কিছু কেমিক্যাল প্রপার্টি থাকে। তাহলে এরকম একটা পোরাস মেমব্রেন দিয়ে যদি আমি এদেরকে আলাদা রাখি, তাহলে এখানেও কিন্তু থ্রু দিস পোরাস মেমব্রেন দেয়ার ইজ এ কন্ট্যাক্ট ইন বিটুইন দিস টু সলিউশনস। লক্ষ্য করো কি ঘটছে। যেটা ঘটছে সেটা হচ্ছে যে এখানে জিঙ্কের যেহেতু অক্সিডেশন হচ্ছে, তাহলে মেটালিক জিঙ্ক ফ্রম দ্য সারফেস অফ দিস সলিড ইলেকট্রোড উইল পাস অন টু দ্য সলিউশন। তার মানে অক্সিডেশনের ফলে ইলেকট্রোডের সারফেসে ইলেকট্রনের এক্সেস হচ্ছে, কিন্তু অক্সিডেশনের ফলে এই সলিউশনের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়ন আসছে। তার মানে দ্য সলিউশন ক্লোজ টু দ্য সলিউশন ইন দ্য ভিসিনিটি অফ দিস জিঙ্ক ইলেকট্রোড ইজ গেটিং এনরিচড। এ আস্তে আস্তে জিঙ্ক আয়নের কনসেন্ট্রেশন এখানে বাড়ছে। এইটা একটা সিচুয়েশন। এই বাম দিকে এসো, কপারে কি হচ্ছে, কপারের যেহেতু রিডাকশন হচ্ছে, তাহলে দিস কপার 2+ আয়নস গো ফ্রম দ্য সলিউশন টু দিস কপার ইলেকট্রোড অ্যান্ড গেট ডিপোজিটেড। রিডাকশন হচ্ছে, তাহলে ক্রমাগত এই দিককার সলিউশন থেকে কপার আয়ন গিয়ে ইলেকট্রোডে ডিপোজিট করে কপার আয়নের কনসেন্ট্রেশন এখানে কমিয়ে দিচ্ছে। তার মানে কি হলো, এই ডান দিককার সলিউশনে ক্রমাগত পজিটিভ চার্জের ডেভেলপমেন্ট হচ্ছে, বাম দিককার সলিউশনে ক্রমাগত পজিটিভ চার্জ কমে যাচ্ছে। তার মানে এই দিকে পজিটিভ চার্জ এক্সেস হচ্ছে, এই দিকে পজিটিভ চার্জের স্কেয়ারসিটি তৈরি হচ্ছে। আমি যদি এখন এই স্কেয়ারসিটিটাকে বা এই এক্সেসটাকে নালিফাই করতে চাই, তাহলে আমার কি করা উচিত, তাহলে আমার এমন কিছু একটা করা উচিত যাতে এখানকার এক্সেস পজিটিভ চার্জগুলো নালিফাইড হয়। তাহলে পজিটিভ চার্জগুলোকে নালিফাই করতে গেলে, কিছু পজিটিভ চার্জকে কমাতে গেলে আমার কোথাও থেকে কিছু নেগেটিভ চার্জকে আমার আমদানি করতে হয়। কোথা থেকে আমদানি করব, এমন একটা জায়গা থেকে আমদানি করব যেখান থেকে যদি আমি নেগেটিভ চার্জ সরিয়ে নিয়ে যাই তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তাহলে লক্ষ্য করো, যেহেতু লেফট হ্যান্ড সাইডের সলিউশনে পজিটিভ চার্জের স্কেয়ারসিটি তৈরি হয়েছে, তার মানে এখানে কিছু নেগেটিভ আয়নের এক্সেস থাকবে। সেই নেগেটিভ আয়নগুলো যদি অ্যালাউ করা যায় এই মেমব্রেনটা দিয়ে, এই আয়ন সিলেক্টিভ মেমব্রেনটা থ্রুতে পাস করতে টু দিস সাইড অফ দ্য সলিউশন, তাহলে সালফেট আয়নগুলো এদিক থেকে ট্রাভেল করে এইদিকে আসলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এক্সেস যে জিঙ্ক+2 আয়ন এখানে তৈরি হয়েছিল তার চার্জ খানিকটা নালিফাইড হবে। তার মানে কি, এই আয়ন সিলেক্টিভ মেমব্রেনটা, এই পোরাস মেমব্রেনটা হুইচ সিলেক্টিভলি অ্যালাউস দ্য পাসেজ অফ সালফেট আয়নস অনলি, সেই রকম একটা আয়ন সিলেক্টিভ মেমব্রেন থাকলে তাহলে এই আয়ন সিলেক্টিভ মেমব্রেনটার জন্য সালফেট আয়নগুলো লেফট হ্যান্ড সাইড অফ দ্য সলিউশন থেকে রাইট হ্যান্ড সাইড অফ দ্য সলিউশনে চলে আসবে। ওয়ান্স দিস হ্যাপেন্স, এই ঘটনাটা যেই মুহূর্তে ঘটলো তখন কি হলো, তখন লক্ষ্য করে দেখো এই দিককার সলিউশনে যে এক্সেস পজিটিভ চার্জ জেনারেটেড হচ্ছিল ডিউ টু দ্য ফরমেশন অফ জিঙ্ক+2 আয়ন, সেইটা প্রশমিত হলো, সেটা নালিফাইড হলো। ঠিক একই রকম ভাবে এখানে যে স্কেয়ারসিটি অফ পজিটিভ আয়ন তৈরি হচ্ছিল এবং এক্সেস অফ নেগেটিভ আয়ন তৈরি হচ্ছিল, এই নেগেটিভ আয়নগুলো এই পোরাস মেমব্রেন দিয়ে এই দিকে মাইগ্রেট করে যাওয়ার ফলে সেই নেগেটিভ আয়নের এক্সেসটাও এখানে কমলো। তার মানে এরকম একটা পোরাস মেমব্রেন দিয়ে আমি দুটো সলিউশনকে ইচ্ছে করলে কন্ট্যাক্টে রাখতে পারি এবং সাইমালটেনিয়াসলি এইরকম ধরনের একটা আয়ন সিলেক্টিভ মেমব্রেন ব্যবহার করে এই ট্রান্সফারটাকে ফেসিলিটেট করে কোনো এক ধরনের আয়নকে এক পাশ অফ দ্য সিস্টেম থেকে আরেকটা পাশ অফ দ্য সিস্টেমে ট্রান্সফার অ্যালাউ করে আমি এই সিস্টেমটার মধ্যে যে লিকুইড জাংশনটা তৈরি হয়েছিল সেই লিকুইড জাংশনের পোটেনশিয়াল, তার সাথে অ্যাসোসিয়েটেড পোটেনশিয়াল, সেই কন্ট্যাক্ট পোটেনশিয়াল বা জাংশন পোটেনশিয়াল যাই বলি না কেন তাকে আমি মিনিমাইজ করার চেষ্টা করতে পারি। তাহলে এইরকম একটা আয়ন সিলেক্টিভ মেমব্রেনের প্রয়োজন এইরকম ধরনের ক্ষেত্রে। তাহলে দিজ আর দ্য টু মেথডস, যে দুটো মেথডকে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি, অ্যাডপ্ট করে থাকি এইরকম ধরনের সিচুয়েশনে দুটো সলিউশনকে কন্ট্যাক্টে নিয়ে আসার জন্য। এবং কন্ট্যাক্টে নিয়ে আসলে যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য কি কি ব্যবস্থা নিই সেটাও বললাম। ইন কেস অফ সল্ট ব্রিজ আমরা এমন একটা সুইটেবল ইলেকট্রোলাইট ব্যবহার করব যার ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য অ্যানায়ন প্রায় সমান হবে। এবং ইন কেস অফ এ মেমব্রেন আমরা এমন একটা আয়ন সিলেক্টিভ মেমব্রেন ব্যবহার করব
যে আয়ন সিলেক্টিভ মেমব্রেনটা স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে একটা পার্টিকুলার টাইপ অফ আয়নকে একটা পার্ট অফ দ্য সিস্টেম থেকে আরেকটা পার্ট অফ দ্য সিস্টেমে আসতে অ্যালাউ করবে বা সাহায্য করবে। তাহলে এইরকম ভাবে ইচ্ছে করলে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়ালকে মিনিমাইজ করতে পারি অথবা কমাতে পারি। এখন ঘটনা হলো যে এই ধরনের কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স, যেখানে এরকম ধরনের ট্রান্সপোর্টের ঘটনা ঘটছে, এই ট্রান্সপোর্টের ঘটনা ঘটার সাথে সাথে দেখো যে জিনিসটা আমি একটা পোরাস মেমব্রেন বসালাম, সেটা আয়ন সিলেক্টিভ হলো, আমি একটা তোমার সল্ট ব্রিজ তৈরি করলাম, তাতে আমি একটা খুব ভালো ইলেকট্রোলাইট বললাম, সব সব ঠিক আছে। কিন্তু তৎসত্ত্বেও যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে এরকম ভাবে দু ধরনের ইলেকট্রোলাইট সলিউশন যদি একে অপরের কন্ট্যাক্টে থাকে, তাহলে ইট ইজ ভেরি লাইকলি, মানে এটা খুবই সম্ভাব্য যে সামান্যতম চেঞ্জ হলে ইন দ্য এক্সপেরিমেন্টাল সিচুয়েশন বা ইন দ্য এক্সপেরিমেন্টাল কন্ডিশন, সামান্যতম চেঞ্জ হলে আমার এই লিকুইড জাংশন পোটেনশিয়ালের জিরো ভ্যালুটা নন জিরো হয়ে যাবে। তাহলে কোনো একটা সিচুয়েশনে আমার এক্সপেরিমেন্টাল এরারের জন্যই বলো, আমার ইনস্ট্রুমেন্ট বা এরকম কোনো কিছুর মধ্যে একটু ফল্ট বা গন্ডগোল থাকার জন্যই বলো, আমার এই ধরনের সিচুয়েশনে লিকুইড জাংশন পোটেনশিয়ালের যে আমি নন জিরো ভ্যালু সব সময় সমস্ত কন্ডিশনে মেনটেন করতে পারবো, এই গ্যারান্টি আমরা দিতে পারি না। তাহলে যেহেতু আমরা এই গ্যারান্টি দিতে পারি না, তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা যদি নন জিরো ভ্যালু নিয়ে আসে, মানে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে যদি ইগনোর না করা যায়, তাহলে কি করব সেটাও আমাদের ভেবে রাখতে হবে। এখন লক্ষ্য করো যে এরকম ধরনের সিচুয়েশনে যেখানে কোনো একটা বাউন্ডারি, সেটা একটা পোরাস মেমব্রেন হতে পারে, সামথিং লাইক দিস, যেটা দিয়ে এক্ষুনি আমি দেখালাম সালফেট আয়ন একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল, কপারের দিক থেকে জিঙ্কের দিকে যাচ্ছিল, অথবা আমি একটা সল্ট ব্রিজ তৈরি করেছি, দুটো আলাদা আলাদা বিকারে আছে, এখান দিয়ে একটা সল্ট ব্রিজ লাগানো আছে, সেই সল্ট ব্রিজের মধ্যে এমন একটা কেমিক্যাল মানে এমন একটা ইলেকট্রোলাইট দেওয়া আছে যে ইলেকট্রোলাইটটার ক্যাটায়ন এবং তোমার অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার নিয়ারলি সেম, নিয়ারলি সেম বলছি, হুবহু সেম নয়, হুবহু সেম হওয়া সম্ভব না। তাহলে এরকম সিচুয়েশনগুলোতে আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমার লিকুইড জাংশন পোটেনশিয়াল হয় জিরো নয় জিরোর খুব কাছাকাছি। এখন দেখো জেনারেলি, হ্যাঁ, একদম যদি জেনারেল সিচুয়েশন ভাবা যায়, তাহলে জেনারেল সিচুয়েশন কি বলে? জেনারেল সিচুয়েশন বলে যে এরকম ধরনের একটা বাউন্ডারিকে ক্রস যদি করতে হয়, পার যদি করতে হয়, বাউন্ডারির এক ধার থেকে আরেক ধারে যদি যেতে হয়, তাহলে যে আয়নটা ফাস্ট মুভ করবে সেই আয়নটা তাড়াতাড়ি যাবে এবং ফাস্টার মুভিং আয়নটা ওভারটেক করবে স্লোয়ার মুভিং আয়নকে। এবং এখানে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই ফাস্টার মুভিং আয়ন এবং স্লোয়ার মুভিং আয়নের যে স্পিডের যে তফাৎ, এই স্পিডের তফাৎটা অনেক ক্ষেত্রে যেটা করে ফেলে সেটা হচ্ছে যে আমার একটা লিকুইড জাংশন পোটেনশিয়াল অ্যালাউ করে দেয়, মানে একটা লিকুইড জাংশন পোটেনশিয়ালের ভ্যালু তৈরি করে, নন জিরো হয়ে যায়, জিরো থাকে না। আরেকটা জিনিস ঘটে, একটু আগেই বলেছি যে কোনো একটা এরকম মেমব্রেন দিয়ে যদি আলাদা করার চেষ্টা করি, সেই মেমব্রেনটাকে আয়ন সিলেক্টিভ হতে হয়, সে শুধুমাত্র এক ধরনের আয়নকেই সে ট্রান্সফার তার অ্যালাউ করবে। এখন এইরকম আইডিয়াল আয়ন সিলেক্টিভ মেমব্রেন পাওয়া এবং বানানো দুটোই খুব কঠিন। এই জিনিসটা গ্যারান্টি দেওয়া খুব মুশকিল যে সালফেট আয়নগুলোই শুধুমাত্র কপারের দিক থেকে জিঙ্কের দিকে আসবে, একটাও জিঙ্ক আয়ন উল্টো দিকে যাবে না, এই গ্যারান্টি দেওয়া যায় না। তাহলে যেহেতু এই জিনিসগুলোকে এনশিওর করা যায় না বা যেহেতু এই ধরনের গ্যারান্টি দেওয়া যায় না, তাহলে এই গ্যারান্টিটাও ন্যাচারালি দেওয়া যায় না যে আমার ওভারঅল ইএমএফ এর যে এক্সপ্রেশন, ওভারঅল ইএমএফ এর সেই এক্সপ্রেশনের লিকুইড জাংশন পোটেনশিয়ালটা জিরো হবে, এই গ্যারান্টিও দেওয়া যায় না। তাহলে যদি না দেওয়া যায় তাহলে কি করব? তাহলে ধরো এরকম একটা সিচুয়েশন যেখানে আমার দুটো আলাদা আলাদা ইলেকট্রোলাইট, একটার নাম দিয়েছি M1, একটার নাম দিয়েছি M2, তারা কন্ট্যাক্টে আছে অ্যালং দিস প্লেন, এই বি বি দিয়ে একটা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, অ্যালং দিস প্লেন দে আর ইন কন্ট্যাক্ট উইথ ওয়ান আনাদার। আমি মনে করো বললাম যে এই যে ইলেকট্রোডটা, সেই ইলেকট্রোডটার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল আমার জানা, এই ইলেকট্রোডটার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল আমার জানা, এবং এই মাঝখানে যে জাংশনটা, লিকুইডের যে জাংশন তৈরি হয়েছে,
সেই জাংশনের অ্যাক্রসে, মানে জাংশনের এক পাশ এবং আরেক পাশ, এই দু পাশের মধ্যে আয়ন কনসেন্ট্রেশনের ডিফারেন্স থাকার জন্য এই অ্যাক্রস দিস জাংশন দেয়ার ইজ এ পোটেনশিয়াল। সেই পোটেনশিয়ালটাকেই আমরা লিকুইড জাংশন পোটেনশিয়াল বা কন্ট্যাক্ট পোটেনশিয়াল বলে বলছি। তাহলে ধরে নেওয়া যাক যে এই দিককার ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল এপসাইলন 1, এই দিককার ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল এপসাইলন 2, মাঝখানে রাখা এই জাংশনটার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড পোটেনশিয়াল এপসাইলন জি। ঠিক আছে, আমাকে এবার কেউ বললো যে এইরকম ধরনের একটা সেলের যদি ইএমএফ এর, আমার টোটাল ইএমএফ এর এক্সপ্রেশন লিখতে হয়, হোয়াট উইল বি ইট। এখন ঘটনা হচ্ছে, তার মানে আমি যদি এই জাংশন পোটেনশিয়াল না থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে আমি এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 করে দিতাম, হয়ে যেত। এখন জাংশন পোটেনশিয়াল আছে, তার মানে the expression for the total EMF of the cell will be a summation of these three terms. In general, magnitude wise যদি দেখি আমরা, তাহলে এই জাংশন পোটেনশিয়াল ইন ম্যাগনিটিউড এদের যে কোনো একটার থেকে অনেক ছোট। এপসাইলন 1 এর চাইতেও ছোট, এপসাইলন 2 এর চাইতেও ছোট। আমরা যখন পরে লিকুইড জাংশন পোটেনশিয়ালের এস্টিমেট করব, তখন আমি ভ্যালুগুলো দেখেই বুঝতে পারবে যে কতটা ছোট। জেনারেলি 10% এর মতন হয়। মানে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু, কথার কথা বলছি, যদি 0.2 হয়, তুমি দেখবে হয়তো করসপন্ডিং লিকুইড জাংশন পোটেনশিয়ালের ভ্যালু 0.02 ওই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে 10%-এর মতো হয়, ছোট। তার মানে ছোট, কিন্তু ইগনোর করে দেওয়ার মতন না। আমি যদি ইগনোর করিও, তাহলে আমি জেনে শুনে ইগনোর করব। আমি জানবো যে আমার রেজাল্টে 10%-এর এরার আছে। তার মানে এইরকম সমস্ত সিচুয়েশন, যে সিচুয়েশনগুলোতে আমরা এই লিকুইড জাংশন পোটেনশিয়ালকে কোনো রকমভাবে অ্যাভয়েড করতে পারবো না, আমাদের দুটো পথ খোলা। এক, লিকুইড জাংশন পোটেনশিয়ালকে সাথে নিয়ে চলো। সাথে নিয়ে চলা মানে ইএমএফ এর যে এক্সপ্রেশন আসছে, সেই ইএমএফ এর এক্সপ্রেশনের মধ্যে কোনোভাবেই এই লিকুইড জাংশন পোটেনশিয়ালের জন্য কত ভ্যালু সেটা বসাতে কোনোদিন পারবে না। তাহলে মেনে নাও যে এই ইএমএফ নিয়ে আমি বেশি কিছু করতে পারবো না। এটা একটা পথ। দ্বিতীয় পথ হচ্ছে, যেহেতু লিকুইড জাংশন পোটেনশিয়ালের কন্ট্রিবিউশনটা খুব কম, তাহলে এই লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে ইগনোর করো, ওর ভ্যালুটাকে জিরো বসিয়ে দাও জোর করে। যেই মুহূর্তে এই কাজটা করলে, তুমি এই কাজটা করার সাথে সাথে তুমি বললে হ্যাঁ আমার এবার একটা সুন্দর পরিষ্কার একটা এক্সপ্রেশন এসছে, লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আমি জিরো টিরো ধরে নিয়েছি। কিন্তু ভেবে দেখো একটা জিনিস, এই ধরনের ইএমএফ এর ইনফরমেশন ব্যবহার করে আমরা কোনো রকমের থার্মোডিনামিক কোয়ান্টিটি, যা আমরা এতদিন ক্যালকুলেট করে এসেছি, সেই ধরনের থার্মোডিনামিক কোয়ান্টিটিগুলোকে আনঅ্যাম্বিগুয়াসলি ক্যালকুলেট করতে পারবো না। আমাদের সেই ক্যালকুলেশনের মধ্যে একটা সন্দেহর একটা ইনগ্রেডিয়েন্ট আমাদের ওই ক্যালকুলেশনের মধ্যে থেকে যাবে। তাহলে সেই জায়গাটা থেকে বেরোনোর কিন্তু কোনো রাস্তা নেই। ওকে, তার মানে যে সিচুয়েশনে এইরকম ধরনের কেমিক্যাল সেলের ক্ষেত্রে আমরা ট্রান্সফারেন্স দেখব, সেই সিচুয়েশনগুলোতে আমাদের দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিকে আবার অবলম্বন করতে হবে। যদি এইরকম কোনো কাজ করা যায় যে খুব ভালো একটা এক্সপেরিমেন্টাল সেট আপ তৈরির মাধ্যমে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়ালকে মিনিমাইজ করতে পারি, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। এই জায়গাটাতে এই লিকুইড জাংশন পোটেনশিয়াল, এটাকে ক্যালকুলেট করার জন্যই বলো, একে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করার জন্যই বলো, লোকে নানান রকম কাজ করেছে। প্রথমে তো এই ভোল্টাইক সেলের, যার নামের সাথে অ্যাসোসিয়েটেড, অ্যালেসান্ড্রো ভোল্টা প্রথমে যেটা উনি জেনারেল স্টেটমেন্ট হিসেবে দিয়েছিলেন, সেই স্টেটমেন্টটা প্রথমে যেটা বলা হতো যে ইএমএফ, যে কোনো একটা তোমার সেলের সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফ, সেটা হচ্ছে তৈরি হয় কিসের জন্য? এটা আমি গতকালকের ক্লাসেও একবার কথাটা বলেছিলাম, যে ইলেকট্রোড রিয়াকশনের জন্য। মানে আমার ইলেকট্রোড সারফেসের ওপরে যে রিয়াকশনটুকু হচ্ছে, সেটাই আমার ইএমএফ এ কন্ট্রিবিউট করছে। অর্থাৎ কিনা, আমি যদি ইলেকট্রোড রিয়াকশন সঠিকভাবে জানি, আমি হাফ সেলের সাথে ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফ যদি আমি জানি, তাহলে আমি ইএমএফ অফ দ্য ওভারঅল সেল বার করে দিতে পারবো, যে পদ্ধতি অবলম্বন করে আমরা এতদিন কাজ করে এসেছি। এই জায়গাটা, এই ভোল্টার এই কথাটা সম্পূর্ণ সত্যি থাকে না যদি নাকি লিকুইড জাংশন পোটেনশিয়ালের কথাটাকে কনসিডার করা যায়।
তার মানে দেখো, লিকুইড জাংশন পোটেনশিয়াল এমন একটা পোটেনশিয়াল যেটা কিন্তু ইলেকট্রোডের ধারে পাশে হয় না। এমন একটা পোটেনশিয়াল যেটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে দুটো ইলেকট্রোলাইট সলিউশন একে অপরের কন্ট্যাক্টে আছে, সেই রকম একটা জায়গাকার পোটেনশিয়াল। তার মানে ভোল্টার এই কথাটা সত্যি নয়। তার মানে ভোল্টার এই কথাটার সাথে সামঞ্জস্য থাকছে না লিকুইড জাংশন পোটেনশিয়ালের ক্ষেত্রে। এই অসামঞ্জস্যের জায়গাটাকে দূর করার জন্য নার্নস 1889 সালে একটা নতুন থিওরি দিলেন, যাকে আমরা আজকের দিনে বলে থাকি নার্নস্ট সলিউশন টেনশন থিওরি। নার্নস্টের এই সলিউশন টেনশন থিওরি যেটা করেছিল, সেটা হচ্ছে নার্নস্টের সলিউশন টেনশন থিওরি এই অ্যালেসান্ড্রো ভোল্টার বেসিক আইডিয়াটাকে একটু মডিফাই করেছিল। সেটা হচ্ছে এরকম, উনি বলেছিলেন যে ইএমএফ তৈরির পেছনে যে যে কারণগুলো বা যে যে ধরনের ফোর্স রেসপন্সিবল, সেই ফোর্সগুলোকে উনি তিনটে ভাগে ভাগ করেছিলেন। তিন রকমের ফোর্সে উনি ক্লাসিফাই করেছিলেন। প্রথম ক্লাস অফ ফোর্সটাকে উনি বলেছিলেন যে এমন একটা ফোর্স হুইচ ইজ নাথিং বাট দ্য সলিউশন টেনশন আর সলিউশন প্রেশার। দ্বিতীয় ফোর্সটা যেটা কথা উনি আলোচনা করেছেন সেটাকে বলে অসমোটিক প্রেশার। আমরা যেটা জানি, কার অসমোটিক প্রেশার? আয়নগুলোর সাথে অ্যাসোসিয়েটেড অসমোটিক প্রেশার। এবং থার্ড যে ফোর্সটা, সেটা হচ্ছে সাধারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কার কার মধ্যে? ইন বিটুইন দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট সলিউশন এবং ইলেকট্রোডের মধ্যে একটা কুলম্বিক অ্যাট্রাকশনের ফোর্স, সেইটা কেউ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে বলেছেন। নার্নস্টের সলিউশন টেনশন থিওরির মধ্যে যে জিনিস দুটো নতুন, সেই জিনিস দুটোর একটা হচ্ছে অসমোটিক প্রেশার। দেখো, নার্নস যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে এরকম, যে ভোল্টার ওই কথাটা যে আমি সেলের ইএমএফ সিম্পলি ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল বা বিয়োগফল হোয়াট এভার, আমি সেটা সাইনের ওপর নির্ভর করবে আমার, আমি জাস্ট কম্বিনেশন অফ ইলেকট্রোড পোটেনশিয়াল করে একটা গোটা সেলের ইএমএফ বার করে দেব, এবং যেন সেলের ইএমএফ তৈরি হওয়ার পেছনে শুধুমাত্র ওই ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের কন্ট্যাক্টের জায়গাটাই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটাকে উনি নস্যাৎ করেছিলেন নার্নস। সেইটা করতে গিয়ে ওনাকে এই দুটো কথা, এই দুটো পয়েন্টকে ওনার ঢোকাতে হলো। এই জিনিসটা ভোল্টার থিওরির মধ্যেও আছে, তাতে কোনো সমস্যা নেই। তার মানে এসেনশিয়ালি এই সলিউশন টেনশন বা সলিউশন প্রেশার বলে যে কথাটা লার্নস বলছেন, সেই সেই কথাটা হচ্ছে এমন একটা টেন্ডেন্সিকে মিন করে, যে টেন্ডেন্সিটা ড্রাইভ করে, যে টেন্ডেন্সিটা চালিত করে বা চালনা করে কোনো একটা সাবস্টেন্সকে সলিউশনের মধ্যে, মানে সলিউশনের দিকে যেতে যে জিনিসটা ঠেলে দেয়, তাকে আমরা সলিউশন প্রেশার বা সলিউশন টেনশন বলছি। কে ঠেলে দেয়? তুমি যখন একটা ইলেকট্রোলাইটকে একটা মানে একটা সলভেন্টের মধ্যে ছাড়ো, প্রথমেই যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে একটা নিউট্রাল ইলেকট্রোলাইট মলিকিউল, সেই মলিকিউলটা সলভেন্টে পড়েই ডিউ টু দ্য ফেনোমেনন অফ সলভেশন সে প্রথমেই ডিসোসিয়েট করে। সলিউশন প্রেশার বা সলিউশন টেনশন হচ্ছে এই জায়গাটা, এই ড্রাইভিং ফোর্সটা যে এই ডিসোসিয়েশনটাকে করায়। যেই মুহূর্তে ডিসোসিয়েশন ঘটে গেল, ডিসোসিয়েশন হওয়ার সাথে সাথে কি তৈরি হয়? আয়ন তৈরি হয়। যেই মুহূর্তে আয়ন তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু ওর ওই সলিউশনের মধ্যে ডিজলভ করার প্রবণতাটা জন্মালো। তার মানে যে কোনো একটা ইলেকট্রোলাইট স্টার্টিং ফ্রম ইটস নিউট্রাল সলিড স্টেট, সেইখান থেকে ওর আয়োনাইজড স্টেটে আসা ইন সলিউশন, এর যে প্রসেসটা, সেই প্রসেসটা ইজ টেকেন কেয়ার অফ বাই দ্য সলিউশন প্রেশার অর সলিউশন টেনশন। তাহলে এই নামগুলোর মধ্যে একটু গোলমাল লাগতে পারে, তাহলে নামগুলোর মধ্যে থেকে ওনার মানেটা বুঝে নাও। তাহলে সলিউশন টেনশন বা সলিউশন প্রেশার বলতে আমরা সেই ধরনের টেন্ডেন্সিকে মিন করছি, সেই ধরনের ফোর্সের কম্বিনেশনটাকে মিন করছি, যে ফোর্সগুলো কোনো একটা মেটেরিয়ালকে, একটা ইলেকট্রোলাইটকে ধরে নাও, যেটাকে সলিউশনে ঠেলতে যেটা সাহায্য করে, সেই ফোর্স কারা তারা? তাহলে ডিসোসিয়েশন ফলোড বাই ফলোড বাই হাইড্রেশন বা সলভেশন। এই ঘটনাটাকে আমরা এক কথায় বলছি অ্যাজ দ্য সলিউশন প্রেশার আর সলিউশন টেনশন। ওকে, এইবার এর সাথে দ্বিতীয় আরেকটা পয়েন্ট নার্নস যোগ করছেন, যেটা ভোল্টার থিওরিতে ছিল না। সেটা হচ্ছে অসমোটিক প্রেশার অফ দ্য আয়ন্স। এই অসমোটিক প্রেশার অফ দ্য আয়ন্সের আসপেক্টটা নার্নসের যোগ করা, এই আসপেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, বিকজ আয়নগুলোর অসমোটিক প্রেশার আছে বলেই
এই আয়নগুলোকে অ্যাকচুয়ালি তারা ধাবিত হচ্ছে, তারা তারা দে আর অ্যাকচুয়ালি বিং ড্রিভেন, তারা তারা চালিত হচ্ছে টুয়ার্ডস দ্য ইলেকট্রন। তাহলে যে টেন্ডেন্সি আয়নগুলোকে ডিপোজিট করার চেষ্টা করে, কোথা থেকে? সলিউশন থেকে নিয়ে গিয়ে ইলেকট্রোড সারফেসের উপরে, সেইটাকে উনি রিলেট করার চেষ্টা করছেন থ্রু দ্য অসমোটিক প্রেশার। ওকে, এইবার ঘটনাটা হচ্ছে যে এইরকম ধরনের কোনো সিচুয়েশনে, আমার যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে এই দুটো ফ্যাক্টর সাইমালটেনিয়াসলি রোল প্লে করবে। তার সাথে ভোল্টা যেটা বলেছিলেন, নার্নস্টো সেটা বলছেন, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রোল তো আছে। অর্থাৎ ইট ইজ দ্য কুলম্বিক ফোর্স ইন বিটুইন দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য ইলেকট্রোলাইট, যেটা নাকি আমার এই পুরো সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামের দিকে আলটিমেটলি নিয়ে যায়, যে ইকুইলিব্রিয়ামটা আমরা অলরেডি দেখে এসেছি। এখন ঘটনাটা হচ্ছে যে এই সলিউশন টেনশন থিওরি, তাহলে এই যে তিনটে কম্পোনেন্ট বলো, তিনটে ইনগ্রেডিয়েন্ট বলো, তার মাধ্যমে আমাদেরকে একটা একটা আইডিয়া দিল যে শুধুমাত্র ইলেকট্রোড সারফেসের সাথে ইলেকট্রোলাইট সলিউশনের কন্ট্যাক্ট নিয়ে ভাবলে হবে না, অ্যাডিশনাল কতগুলো আসপেক্ট নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সেই অ্যাডিশনাল আসপেক্টগুলো হচ্ছে এই আসপেক্টগুলো। এই আসপেক্টগুলো আমি আরও ডিটেলসে পরের ক্লাসেও আলোচনা করব। দেখবে তখন এই ইলেকট্রোড সারফেসের ওপরে আয়নের স্ট্রাকচার কীরকম, তার উপরে কিন্তু এই ধরনের প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফ কীরকম হবে তা নির্ভর করে। এই সলিউশন টেনশন থিওরির সাথে ইলেকট্রোড সারফেসটা দেখতে কেমন, তার স্ট্রাকচার কেমন, তার একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ আছে, সেটা আমি দেখাবো পরের ক্লাসে। এইবার যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে সমস্ত কিছু হলো, কিন্তু এই ধরনের কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স, তার ক্ষেত্রে এই লিকুইড জাংশন পোটেনশিয়াল মাপার কিন্তু কোনো ব্যবস্থা হলো না। এরকম কোনো কোনো এক্সপেরিমেন্টাল টেকনিক বার করা গেল না, যে এক্সপেরিমেন্টাল টেকনিকের সাহায্য নিয়ে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে ইউনিফর্মলি মেপে ফেলতে পারি। যদি ইউনিফর্মলি মাপতে পারতাম, তাহলে দেখো লিকুইড জাংশন পোটেনশিয়ালকে মিনিমাইজ করা, তাকে দূর করা, তাকে কম রাখা, এত কিছু চেষ্টা আমাদের করতে হতো না। আমরা ভাবতাম যে আচ্ছা এসছে আসুক গে, মেপে ফেলবো। কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হলো না, ইন স্পাইট অফ নার্নস্ট সলিউশন টেনশন থিওরি। কিছু কিছু খুব সিম্পল ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, বিশেষ করে ইউনিভ্যালেন্ট টাইপ অফ ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, যদি তারা কোনো একটা ইলেকট্রোডের মানে কোনো একটা বাউন্ডারির দুপাশে একই কনসেন্ট্রেশনে প্রেজেন্ট থাকে এবং তাদের মধ্যে যদি একটা আয়ন কমন, তার মানে তিনটে কন্ডিশন বললাম। কি কি? 1 নম্বর, ইলেকট্রোলাইটগুলোকে ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইট হতে হবে, লাইক HCl, KCl, সোডিয়াম ক্লোরাইড, এরকম। 2 কি? সেই ইলেকট্রোলাইটগুলোকে একই কনসেন্ট্রেশনে থাকতে হবে অ্যাক্রস দ্য জাংশন, এবং তাদের মধ্যে 3 নম্বর কন্ডিশন, তাদের মধ্যে একটা আয়নকে কমন হতে হবে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তবে একটা খুব সিম্পল ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে ক্যালকুলেট করা যায়। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি কয়েকটা ওই রকম ধরনের ইলেকট্রোলাইট। যেমন ধরো HCl, KCl, ওকে, প্রথমে দুটোই হচ্ছে 1:1, মানে দুটোই হচ্ছে ইউনিভ্যালেন্ট। দুজনের কনসেন্ট্রেশন এই দুপাশেই দেখো 0.1 নর্মাল করে। এদের মধ্যে একটা কমন আয়নও আছে, ক্লোরাইড আয়ন। অথবা এরকম এইরকম ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, এইরকম সিচুয়েশনগুলোর ক্ষেত্রে বলা ভালো, এই এপসাইলন জে বা লিকুইড জাংশন পোটেনশিয়ালকে ক্যালকুলেট করা যায় থিওরিটিক্যালি। লুইস, মানে যার নামে লুইস অ্যাসিড বেস থিওরি, হ্যাঁ, সেই লুইস এবং লুইসের আরেকজন জুনিয়র, তিনি প্রায় ছাত্র সম, তার নাম ছিল সার্জেন্ট। এই লুইস এবং সার্জেন্ট এরকম একটা ফর্মুলা দিয়েছিলেন, যে ফর্মুলাটা ব্যবহার করে দেখা যায় এই রকম কেসগুলোর জন্য, শুধুমাত্র এই রকম কেসগুলোর জন্য, বারবার বলছি, এটাকে নিয়ে গিয়ে আমি অন্য সিচুয়েশনে ব্যবহার করতে পারবো না, লিকুইড জাংশন পোটেনশিয়ালকে ক্যালকুলেট করার এটা একটা সুন্দর রাস্তা, যেখানে এই ক্যাপিটাল λ1 এবং ক্যাপিটাল λ2 আর কিছুই না, ওই যে দুটো সলিউশন একে অপরের কন্ট্যাক্টে আছে, সেই দুটো সলিউশনের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মাপার মাধ্যমে
ইচ্ছে করলে কেউ ওই রকম স্পেশাল কেসে, একদম স্পেশাল কেসে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে মাপতে পারে। এটা একটা পদ্ধতি। কিন্তু দেখো, এইরকম স্পেশাল কেস কত জায়গায় অকার করবে, বেশি তো আসবে না, স্পেশালি আসবে, মাঝে মধ্যে এরকম আসতে পারে। তাহলে জেনারেলি কিন্তু আমি যদি এই প্রশ্নটা করি যে জেনারেলি কি করলে, জেনারেলি কি এইরকম ধরনের কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স থাকলে তার ইএমএফ কে কি তুমি মানে একদম আনঅ্যাম্বিগুয়াসলি, মানে কোনো সন্দেহের অতীত দিয়ে কি তুমি তার ভ্যালু বলতে পারবে? উত্তরটা কি, হ্যাঁ বা না এ বলো স্পষ্ট করে। উত্তরটা হচ্ছে না, পারবো না। কারণ এরকম কোনো রাস্তা তৈরি হয়নি। যে কারণে এই ধরনের কেমিক্যাল সেল যাদের মধ্যে এরকম ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স ঘটে, এই ধরনের কেমিক্যাল সেলগুলোকে প্র্যাকটিক্যালি সত্যি সত্যি এদেরকে ব্যবহার করে কোনো থার্মোডিনামিক প্রপার্টির ইভ্যালুয়েশন করাটা কিন্তু মুশকিল। কোনো থার্মোডিনামিক প্রপার্টির ইভ্যালুয়েশন করা ঝট করে যায় না, কারণ তাদের ইএমএফ এর মাপা ইএমএফটার উপরেই ভরসা করা মুশকিল। কেন ভরসা করা মুশকিল? ওই লিকুইড জাংশন পোটেনশিয়ালের জন্য ভরসা করা মুশকিল। কিন্তু এর পরে আমরা দেখাবো এরকম বেশ কিছু সেল আছে যে সেলের ক্ষেত্রে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা আমরা ইউনিফর্মলি বার করতে পারবো। সেই রকম সেলের ক্ষেত্রে কিন্তু সেই সেলের ইএমএফ গুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের থার্মোডিনামিক প্রপার্টি ক্যালকুলেট করার মধ্যে কোনো অসুবিধে থাকবে না ইন জেনারেল। বোঝা গেল? তার মানে দেখো, যেখানেই এই ধরনের ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স থাকবে সেখানে অ্যাডিশনাল কিছু জটিলতার সৃষ্টি হবে। এই জটিলতার জায়গাটাই আমি পয়েন্ট আউট করতে চাইছিলাম, এবং যে কারণে আমরা কিন্তু প্রথম থেকে অ্যাভয়েড করে এসেছি এই ট্রান্সপোর্ট অথবা ট্রান্সফারেন্স আছে এই রকম ধরনের সিচুয়েশনের সাথে অ্যাসোসিয়েটেড পুরো ব্যাপারটাকে দেখা। ওকে, এই জায়গাটাকে, এই এই কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স, দিস ইজ দ্য সিম্পলেস্ট কেস। এর পরের ক্লাসটায়, পরের দিন যখন ক্লাসটা নেব, এর পরের ক্লাসে দেখতে পাবে যে যখন আমরা অন্য ধরনের মানে কনসেন্ট্রেশন সেলগুলোর ক্ষেত্রে যাব, তখন এই সিচুয়েশনটা সিস্টেমের জটিলতাটা আর একটু বাড়বে। কিন্তু তার সাথে এটাও ঘটবে যে সেখানে লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে বার করার একটা ব্যবস্থাও আমরা সেখানে করতে পারবো। ঠিক আছে?